ঠিক আছে, আমাদের যারা জনশক্তি আছে এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা যেন ঢাকায় অবস্থান করে, ঢাকায় তখন তাদের থাকার ব্যবস্থা করলাম এবং সাধারণ শিক্ষার্থীদের যে অংশ তারা আছে তাদেরকে আমরা এখানে ঢাকায় থাকার আমরা তখন ব্যবস্থা করেছিলাম। একই সাথে আমরা তখন মিটিং করলাম আমাদের সারা দেশের দায়িত্বশীলদের সাথে, ঢাকা মহানগরের সাথে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা ওই দিন সন্ধ্যায় মিটিং করেছিলাম। কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আমরা পুরো প্যানেল অনলাইনে মিটিং করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে এনগেজ করব, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সবটুকু দিয়ে আমরা এখানে চেষ্টা করব। কিন্তু পরবর্তী দিন 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা এইভাবে তাদের জীবনকে উৎসর্গ করবে, এইভাবে রাস্তায় নামবে, এটা আমাদের কল্পনাই ছিল না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমাদের কমিটি আছে প্রত্যেকটা জায়গায় তাদের সাথে আমরা মিটিং করেছিলাম, নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু এইভাবে যে তারা দেশের জন্য এবং হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে তারা এইভাবে এটা আমরা কল্পনা করতে পারিনি। এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাস্তায় নেমেছে, তারা যেভাবে জীবন দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা যখন জীবন দিচ্ছিল এবং অলরেডি প্রত্যেকটা ক্যাম্পাসে যখন রক্তাক্ত হয়েছিল, এই সময়ে আবার ইন্টেলিজেন্সের একটা পক্ষ 18 জুলাই তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল সংলাপ করার জন্য, বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য। তখন তারা বলছে ঠিক আছে তোমাদের কোটা এটা আমরা মেনে নেব। ততক্ষণ আমরা বললাম এই আন্দোলন আমাদের আর কোটার মধ্যে নাই, আমাদের এখন আন্দোলন অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলন, হাসিনার পতন আন্দোলন। এবং তখন আমি আসিফ মাহমুদ, নাহিদ, হাসনান সাহেব সবার সাথে আলাপ করেছিলাম এবং বললাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়ে গেছে, সুতরাং রক্তের উপর আমরা কোনো ধরনের সংলাপ করতে পারি না। এবং এই আলাপ যখন হচ্ছিল, বিশাল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন শিক্ষার্থীদের, আপনারা এখানে সর্বশক্তি নিয়ে এঙ্গেজ হন। আপনারা যদি সর্বশক্তি নিয়ে এঙ্গেজ হন, খুনি হাসিনার পতন খুব দ্রুত হইতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি তাদেরকেও বলি এবং তাদের সর্বশক্তি নিয়ে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করতে থাকি। এবং এই যখন আলাপ করছিলাম তখন আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আসছিল যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে এবং কারফিউ জারি হইতে পারে। খুনি হাসিনা অলরেডি সে তার মস্তক নিয়ে সে কাঁপাকাঁপি। এরপর আমিরুল ভাই, তো আমরা এই দুইটা গ্রুপে মিলে মূলত ডিসাইসিভ রোলগুলো নিতাম, আমাদের কর্মসূচি কি হবে এইগুলো ঠিক করতাম। তখন আমরা বসে আমরা নিজেদের মধ্যে পরবর্তী কর্মসূচি কি হইতে পারে, যদি ইন্টারনেট না থাকে কর্মসূচি কি মাধ্যমে হাসিনার পুরো পাওয়ারকে চ্যালেঞ্জ করবে, পুরো পাওয়ার স্ট্রাকচারটা ভেঙে পড়বে, একই সাথে তার পার্টি স্ট্রাকচারও ভেঙে যাবে। এমন ভাবে আমরা এই কর্মসূচি তৈরি করব। তখন এই 9 দফার এই খসড়াটা তৈরি করা হয় এবং 9 দফাটা এমন ভাবে তৈরি করা হয় এটা মানলে তার পার্টি স্ট্রাকচারও থাকবে না, একই সাথে তার ক্ষমতাও ভেঙে যাবে। এর পাশাপাশি আপনি যেটা বলছেন যদি ইন্টারনেট না থাকে কমিউনিকেশন মাধ্যম কি হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ শুরু করলাম। এবং সেটার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির তৎকালীন সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ ফরহাদ ভাই, সে আগে থেকে অনেকগুলো ফোন ম্যানেজ করে রেখেছিল, অফলাইন বাটন ফোন। আপনারা যে বাটন ফোন যেটা আমরা আগে ইউজ করতাম, এই বাটন ফোন অনেকগুলো সে ম্যানেজ করে রেখেছিল, একই সাথে অনেকগুলো সিম ম্যানেজ করে রেখেছিল। এবং এই কোঅর্ডিনেশনের কাজটা করছিল সিবগাতুল্লাহ ভাই আবার সারা দেশে, যেহেতু আন্দোলনটা তিনি। এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা, যখন ইন্টারনেট চলে গেছে পুরো দুনিয়া ডিসকানেক্টেড। এর আগে আমরা যে কোনো বিষয় অনলাইনে যোগাযোগ করতেছিলাম, প্রতিনিয়ত কানেক্টেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং কোথায় কি হচ্ছে সবকিছু ইনফর্ম, এবং এক মুহূর্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো বিষয় আমরা সহজে ছড়িয়ে দিতে পারতেছি। এবং মিডিয়ায় যদি ক্রমাগত প্রপাগান্ডাও করে, আমাদের এই বিকল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সত্য ঘটনাটা আমরা জানা দিতে পারতেছি। তখন ফরহাদ ভাই, সিবগাতুল্লাহ ভাই আমাদের সবাইকে একটা বাটন ফোন দিয়েছে এবং এর মাধ্যমে আমরা সবার সাথে আবার কমিউনিকেশন করে একটু সময়ের মধ্যে আমরা এই কমিউনিকেশনটা ডেভেলপ করলাম। এবং সিবগাতুল্লাহ ভাই সারা দেশে নির্দেশনা দিল। পরবর্তী দিন 19 জুলাই শুক্রবার ছিল, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেকটা মসজিদ থেকে যেন মিছিল বের হয় এবং আমাদের ইসলাম ছাত্র শিবিরের জনশক্তিরা যেন সামনে এবং পেছন থেকে তারা যেন নেতৃত্ব দেয়। এবং সেদিন আপনি ঢাকায় দেখতে পাবেন যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর থেকে শুরু করে সাভার, প্রত্যেকটা জায়গায় সকল স্তরের মানুষরা তারা রাস্তায় নেমে পড়েছিল। এবং তখন থেকে আলটিমেটলি চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এবং যাত্রাবাড়িতে যদি দেখতে পান আপনি, সেদিন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে তারা রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছিল, এটা একদম আমার চোখের সামনে আমি দেখেছি সেটা। এবং ওইখানকার আমাদের মা বোনরাও পর্যন্ত তারা রাস্তায় নেমে পড়েছিল। তো এই যে তাদের আন্দোলন, একই সাথে আমরা সাভারে দেখতে পেয়েছি শ্রমিকরা তারা রাস্তায় নেমে পড়েছে, বলতেছিল শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন বিএনপি জামাতের আন্দোলন, যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী, এই টাইপের বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করছিল এবং আন্দোলনকে বন্ধ করে দেওয়া। এবং ছাত্রলীগের পান্ডাদের থেকে বিভিন্নভাবে কমেন্ট নিয়ে বলছিল আন্দোলন এখানে থেমে গেছে। এইভাবে বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করার চেষ্টা। বাটা সিগন্যালের একটা অফিসে ওখানে একত্রিত হলাম, আমি, সিবগাতুল্লাহ ভাই, মাহাদি ভাই, সাথে ফরহাদ ভাই আসলো। এরপর আমরা সমন্বয়কদের সাথে যোগাযোগ শুরু করলাম। তখন ফার্স্ট লেয়ারের সমন্বয় কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, সবার নাম্বার অফ। সেকেন্ড লেয়ারের সমন্বয়কদের সাথে তখন যোগাযোগ শুরু করলাম। তখন মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সেকেন্ড লেয়ারের সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আব্দুল কাদেরের নামে দিব। তখন আব্দুল কাদেরের সাথে আমরা যোগাযোগ শুরু করলাম। ফরহাদ ভাই মূলত যোগাযোগ করছিল, পরবর্তীতে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করতে তিনি সামর্থ্য হয় এবং ওই হাতিরপুল এই জায়গায় মুক্তিকামী ছাত্র জনতার সাথে আমি মিলিত হয়ে যাই। এবং ওইখানে তখন ধাওয়া পাল্টা দেওয়া চলতেছিল, ছাত্রলীগের সন্ত্রাস ছিল, শাহবাগে ছিল, ওইখানে পুলিশ ছিল,
তারা ক্রমাগত হচ্ছে সায়েন্স ল্যাবের এখান থেকে ধানমন্ডির ওদিক থেকে এবং হচ্ছে হাতির